এমন এক স্নাইপার যে ৩ কিলোমিটার দূর থেকেই নিজের টার্গেটকে হিট করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় গুপ্তচর সংস্থাগুলো তাকে ধরার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু এই বহুরূপী প্রতিবার নিজের চেহারা বদলে তাদের চোখে ধুলো দেয়। তার নিশানা এতটাই নিখুঁত যে একটা হিটের জন্য সে কোটি কোটি ডলার পারিশ্রমিক নেয়। আজ এই স্নাইপার তার এক নতুন মিশনে বেরিয়েছে। একটা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে সে বারবার একটা নির্দিষ্ট আওয়াজ বের করার চেষ্টা করছে। আসলে এই ঘরটা ওই বৃদ্ধ লোকটার, যাকে এই শিকারী আগেই শেষ করে দিয়েছে। এখন সেই বৃদ্ধের ছদ্মবেশ নিয়েই সে তার কোম্পানির বিল্ডিংয়ে ঢুকে পড়ে। অবাক করা বিষয় হলো, স্ক্যানার মেশিনও তাকে ধরতে পারল না। সে চুপচাপ ১৩ তলায় তার শিকারের কেবিন পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, আর স্নাইপার তাকেও শেষ করে দেয়। তার আসল টার্গেট সিঁড়ি দিয়ে পালাতে শুরু করে, কিন্তু এই স্নাইপার সঠিক সময়ের অপেক্ষা করল আর এক শটে তার পায়ের টুকরো টুকরো করে দিল। তাকে মারা খুব সোজা ছিল, কিন্তু তাকে ওইভাবে ছটফট করতে ছেড়ে দেওয়াটাই ছিল তার মাস্টার প্ল্যানের প্রথম অংশ। পুলিশ আর অ্যাম্বুলেন্স আসার আগেই স্নাইপার ছাদ থেকে স্মোক বোম ছুড়ে নিচে লাফ দেয় আর উধাও হয়ে যায়। শহরের ছোট একটা হোটেলে এসে যখন সে তার মুখোশ খোলে, তখন আমরা তার আসল চেহারা দেখতে পাই। পরের দিন সকালে পুরো জার্মানিতে হাহাকার পড়ে যায়। গতকাল যার ওপর হামলা হয়েছিল সে কোনো সাধারণ মানুষ নয়, বরং জার্মানির সবচেয়ে ক্ষমতাবান নেতা ম্যানফ্রেম ফেস্টের ছেলে এলিয়াস ছিল। এই খবর ছড়াতেই ম্যানফ্রেম তার ছেলেকে দেখার জন্য হাসপাতালের দিকে রওনা হন, কিন্তু তিনি জানতেন না যে এসবই ওই স্নাইপারের একটা সাজানো চাল ছিল। সে ম্যানফ্রেমের ছেলেকে গুলিই করেছিল এই জন্য যাতে ম্যানফ্রেম তার আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসে। এখন সেই ধুরন্ধর স্নাইপার হাসপাতালের পাশের একটা বিল্ডিংয়ে নিজের পজিশন নিয়েছিল। সে বাতাসের গতি আর দূরত্বের একদম নিখুঁত হিসেব করল, আর তারপর তার জাদুকরি সুটকেসটা খুলল। দেখতে দেখতে ওই সুটকেসের পার্টসগুলো একটা ভয়ঙ্কর রাইফেলে বদলে গেল। পারফেক্ট শটের জন্য সে একটা টেস্টিং ফায়ার করল। প্রথম গুলিটা নিশানা থেকে একটু দূরে লাগলো। এরপর সে খুব নিখুঁতভাবে তার স্কোপ সেট করল, আর দ্বিতীয় গুলিটা একদম নিশানার মাঝখানে গিয়ে বিঁধল। এখন সে পুরোপুরি প্রস্তুত। ম্যানফ্রেম ফেস্ট কড়া নিরাপত্তার ঘেরাটোপে হাসপাতালে পৌঁছাতেই সেখানকার দৃশ্য দেখার মতো ছিল, কিন্তু এত নিরাপত্তাও ওই বহুরূপীকে আটকাতে পারল না। নেতা গাড়ি থেকে নামতেই স্নাইপারের একটা নিখুঁত গুলি তার মাথা ফুঁড়ে বেরিয়ে গেল। এক মুহূর্তের মধ্যে সেখানে মৃত্যুর নীরবতা, আর তারপর কান্নাকাটি শুরু হয়ে গেল। কাজ শেষ করেই স্নাইপার খুব দ্রুত তার বন্দুকটাকে আবার সুটকেস বানিয়ে ফেলল, বিছানার নিচে একটা টাইম বোম সেট করল, আর সেখান থেকে হাওয়া হয়ে গেল। পুলিশের গাড়ি ওই বিল্ডিংয়ে পৌঁছানোর আগেই সে নিজের পরিচয় আর গাড়ি বদলে শহরের ভিড়ে মিশে গিয়েছিল। তার বুদ্ধি এতটাই প্রখর ছিল যে সে নিজের আসল গাড়িটা কয়েক কিলোমিটার দূরে আগে থেকেই পার্ক করে রেখেছিল। স্নাইপার সেখান থেকে বেরোনোর কিছুক্ষণ পরই তার পুরনো গাড়িটা একটা বিকট বিস্ফোরণের সাথে ছাই হয়ে গেল। সে তার পিছু নেওয়া পুলিশ আর প্রমাণ দুটোই একসাথে শেষ করে দিল। কয়েক ঘন্টার মধ্যেই এই খুনের খবর পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ল। MI6-এর টপ এজেন্ট বিয়াঙ্কাও এটা শুনে অবাক হয়ে গেল যে কেউ এত দূর থেকে এত নিখুঁত নিশানা কিভাবে লাগাতে পারে। এখন পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড ছিল ৩৫৪০ মিটারের, কিন্তু এই স্নাইপার তো অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। অন্যদিকে আমাদের স্নাইপার মিউনিক থেকে বেরিয়ে নুরেমবার্গে পৌঁছে গিয়েছিল। ধরা পড়ার ভয় থেকে বাঁচতে সে সেখান থেকে একটা দামি পুরনো জিনিস কিনল, যাতে পুলিশের কাছে জার্মানিতে আসার একটা শক্ত বাহানা দেখাতে পারে। প্রত্যেকটা চেকপোস্টে চেকিং চলছিল। পুলিশ তার পাসপোর্ট আর সুটকেস সব তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু এই ধুরন্ধর শিকারী তার অ্যান্টিক বিজনেসের বাহানায় সবাইকে বোকা বানালো আর খুব সহজেই বর্ডার পার করে গেল। ওদিকে জার্মান গোয়েন্দা সংস্থা পাগলের মতো প্রমাণ খুঁজছিল। তারা সাহায্যের জন্য MI6-এর সাথে যোগাযোগ করল, কিন্তু কোনো লাভ হলো না। ফরেনসিক টিমও অবাক ছিল, কারণ তারা সেই বন্দুকটাই পেল না যা দিয়ে ফায়ার করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে একটা স্নাইপার রাইফেলের ব্যারেল অন্তত 737 মিলিমিটারের হয়, যা কোনো ব্যাগে ফিট হতেই পারে না। তাহলে কি ওই স্নাইপারের কাছে এমন কোনো বন্দুক ছিল যেটাকে 2 টুকরো করা যেত? যদি ব্যারেলকে 2টো ভাগে বানানো হয়, তবে নিশানা ফসকে যাওয়ার ঝুঁকি 100% থাকে। এমন বন্দুক বানানো কোনো সাধারণ মানুষের কাজ নয়। ওই লোকটা নিশ্চয়ই জিনিয়াস হবে। বিয়াঙ্কার কাছে একটা পুরনো ফাইল ছিল নরমান স্ট্রোক নামের একজন বন্দুক তৈরির কারিগরের। এই সেই লোক যে বছরের পর বছর ধরে এমন সব সিক্রেট বন্দুক তৈরির এক্সপেরিমেন্ট করছিল যা কেউ ধরতে পারবে না। বিয়াঙ্কার সন্দেহ ছিল যে এই স্নাইপারের অদ্ভুত রাইফেলটা সেই বানিয়েছে। বিয়াঙ্কা এই কেসের একটা সূত্র পেয়ে গেল আর বেরিয়ে পড়ল এই খুনের রহস্যের জট খুলতে। অন্যদিকে আমাদের স্নাইপার এখন প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ডার্ক ওয়েবের মাধ্যমে সে সারা দুনিয়া থেকে খুনের অফার পেত। এবার সে একটা ক্যাফেতে $1 মিলিয়ন অফার পেল, কিন্তু কাজটা অনেক বড় ছিল। পরের দিন সে এক রহস্যময়ী মহিলার সাথে দেখা করল, যে UDC কোম্পানির মালিক আর টেক বিলিয়নিয়ার উলেদাক চার্লসকে শেষ করতে চায়। স্নাইপার এই কাজের জন্য পুরো $100 মিলিয়ন দাবি করল। এত বড় অঙ্কের টাকা শুনে ওই মহিলাও থ হয়ে গেল আর তার বসের সাথে কথা বলার জন্য সময় চাইল। কিন্তু সে আরও কিছু জিজ্ঞেস করার আগেই স্নাইপার হাওয়ার মতো সেখান থেকে গায়েব হয়ে গেল। এদিকে বিয়াঙ্কা আয়ারল্যান্ডে পৌঁছে তার পুরনো গুপ্তচর অ্যালিসনের সাথে দেখা করল। অ্যালিসন ছিল ওই বন্দুক কারিগর নরমানের ভাইয়ের বউ। বিয়াঙ্কা তাকে ভয় দেখালো যাতে সে নরমানের ঠিকানা বলে দেয়, কিন্তু অ্যালিসন চালাকি করে নিজের ফোন বন্ধ করে উধাও হয়ে গেল।
কিন্তু বিয়াঙ্কাও কম খেলোয়াড় ছিল না। সে অ্যালিসনের দুর্বল জায়গা অর্থাৎ তার মেয়ে এমাকে ধরে ফেলে। কাকতালীয়ভাবে এমা লন্ডনে ওই ইউডিসি কোম্পানির বিরুদ্ধেই প্রতিবাদ করছিল, যাকে ওড়ানোর প্ল্যান প্যারিসে বসে করা হচ্ছিল। বিয়াঙ্কা এমার উপর মিথ্যে অভিযোগ দিয়ে তাকে জেলে আটকে রাখে, যাতে তার মা অ্যালিসন নিজে পুলিশের কাছে ধরা দেয়। কিন্তু এমা ছিল সাহসী। সে উকিলের দাবি জানায় আর মাথা নোয়াতে অস্বীকার করে। এবার গল্প স্পেনের সুন্দর শহর কাদিজে এসে পৌঁছায়। জার্মানি আর ফ্রান্সে ধ্বংসলীলা চালিয়ে এই খুনি অবশেষে নিজের বাড়িতে ফেরে। এখানে আমরা জানতে পারি যে এই স্নাইপারের আসল নাম হলো আলেকজান্ডার। অ্যালেক্সের বাড়ি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না, যেখানে তার স্ত্রী নুরি তার মেয়ের খেলনা গোছাচ্ছিল। নুরির কোনো ধারণাই ছিল না যে তার স্বামী, যাকে সে একজন সাধারণ ব্যবসায়ী ভাবে, সে আসলে দুনিয়ার সবচেয়ে দামি হিটম্যান। অন্যদিকে লন্ডনের জেলে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। বিয়াঙ্কা যে এমাকে চাপ দেওয়ার জন্য ধরেছিল, তার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে যায়। বিয়াঙ্কা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এমা মারা যায়। বিয়াঙ্কা গভীরভাবে ধাক্কা খায়, কারণ সে জানত না যে এমা হার্টের রোগী ছিল। অন্যদিকে অ্যালেক্সের প্রফেশনাল কাজেও বড় ঝামেলা শুরু হয়েছে। জার্মানির মিশনের টাকা চাইলে ক্লায়েন্ট তাকে টাকা দেওয়ার বদলে গালাগালি করে। অ্যালেক্সের মতো মাথা গরম লোক এটা একদমই মেনে নিতে পারে না। তবে তখনই চার্লসকে মারার ডিল নিয়ে শুধু আলোচনা করার জন্যই সে 3.7 মিলিয়ন ইউরো অ্যাডভান্স পেয়ে যায়। এখন প্রশ্ন হলো, চার্লসকে সবাই কেন মারতে চায়? আসলে সে রিভার নামের এমন একটা অ্যাপ লঞ্চ করতে যাচ্ছিল, যা সবার প্রাইভেসির 12টা বাজিয়ে দিত। এই অ্যাপ দিয়ে যে কারো ব্যাংক অ্যাকাউন্টে উকি দেওয়া যেত, কার কাছে কত টাকা আছে, কোথা থেকে আসছে, সব পাবলিক হয়ে যেত। এই রিভার অ্যাপ পুরো দুনিয়ার বড় লোকদের ঘুম উড়িয়ে দিয়েছিল, আর এই জন্যই অ্যালেক্সকে তাকে শেষ করার কন্ট্রাক্ট দেওয়া হচ্ছিল। পরের দিন সকালে বিয়াঙ্কার কাছে স্প্যারোর ফোন আসে। আসলে এটা অ্যালিসনই ছিল, যাকে বিয়াঙ্কা এই কোড নেম দিয়েছিল। অ্যালিসন তার মেয়ে এমার গ্রেফতারের খবর পেয়ে খুব ভয় পেয়েছিল, আর তার সন্দেহ ছিল যে এসব বিয়াঙ্কারই চাল। বিয়াঙ্কা খুব চালাকি করে মিথ্যে বলে যে এতে তার কোনো হাত নেই। সে শর্ত দেয়, আজ রাতের মধ্যে নরমানের নম্বর পেলে সে এমাকে ছেড়ে দেবে। বিয়াঙ্কা জানত যে এমা আর বেঁচে নেই, কিন্তু সে এই সত্যিটাকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করছিল। অন্যদিকে স্পেনে অ্যালেক্সের মেয়ের জন্মদিন পালন করা হচ্ছিল। পুরো পরিবার একসাথে ছিল, কিন্তু অ্যালেক্সের মন অন্য কোথাও পড়েছিল। তখনই তার ল্যাপটপে একটা নোটিফিকেশন আসে, ক্লায়েন্ট আবার 3.7 মিলিয়ন ইউরো পাঠিয়েছে। তার মানে উলেডাক চার্লসকে মারার ডিল এখন বড় লেভেলে পৌঁছে গেছে। অ্যালেক্স ভাবে এই মিশন সফল হলে সে এই রক্তের খেলা চিরতরে ছেড়ে দেবে। মেয়ের জন্মদিনের পার্টি মাঝপথে ছেড়েই সে বেরিয়ে পড়ে। বাড়ির লোক অবাক হয় যে পরিবারের চেয়ে বড় কি এমন কাজ থাকতে পারে, কিন্তু অ্যালেক্সের স্ত্রী নুরি তাকে সবসময়ের মতোই সাপোর্ট করে। নুরি তাকে এয়ারপোর্টে ছাড়তে যায়, আর অ্যালেক্স ভেতরে ঢুকে যায়। কিন্তু গল্পের টুইস্ট আসে তখন, যখন অ্যালেক্স এয়ারপোর্টের অন্য রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে, কারণ তাকে তার লকার থেকে অন্য পাসপোর্ট বের করতে হতো। কাকতালীয়ভাবে নুরি কাছের একটা দোকানে ফুল কিনতে দাঁড়িয়েছিল, আর অ্যালেক্সকে ট্যাক্সিতে করে যেতে দেখে ফেলে। নুরির পায়ের তলার মাটি সরে যায়। অ্যালেক্স তাকে মিথ্যে বলেছিল, আর তার ফোনও বন্ধ ছিল। নুরির মনে সন্দেহ জাগে, অ্যালেক্সের অন্য কোনো মেয়ের সাথে চক্কর নেই তো? এই কথা নুরির পরিবার পর্যন্ত পৌঁছালে বাড়িতে যেন ভূমিকম্প শুরু হয়। ওদিকে এমার বাবা ল্যারিও মেয়ের গ্রেফতারের খবরে পাগল প্রায় ছিল। অ্যালিসন খুব চালাকি করে ল্যারিকে উস্কে দেয়, যাতে সে তার ভাই নরমান ওই রহস্যময়ী বন্দুক কারিগরের কাছে সাহায্য চায়। ল্যারি অনেকবার ফোন করলেও নরমান কোনো উত্তর দেয় না। অ্যালিসন তো ওই নম্বরেরই অপেক্ষায় ছিল। সন্ধ্যায় সে ল্যারিকে কথায় ফাঁসিয়ে একটা বারে নিয়ে যায়, আর সুযোগ পেয়ে তার ফোন থেকে নরমানের নম্বর চুরি করে নেয়। বিয়াঙ্কা পরিবারের সাথে ডিনার করছিল, তখনই অ্যালিসনের মেসেজে সে নম্বরটা পেয়ে যায়। বিয়াঙ্কা এক মুহূর্তও দেরি না করে ডিনার আর মেয়েকে ছেড়ে সোজা ওই নম্বর ট্র্যাক করতে বেরিয়ে পড়ে। ওদিকে প্যারিসের একটা বাগানে রাত 10টায় অ্যালেক্স আর ওই অচেনা মহিলার মিটিং হয়। অ্যালিসন তার পরিচয় লুকানোর জন্য কড়া নির্দেশ দেয় যেন মহিলা তার মুখের দিকে না তাকায়। মহিলা জানায় তার বস রাজি আছে, কিন্তু শর্ত একটাই, কাজটা 28 তারিখের আগে হতে হবে, কারণ 28 তারিখ চার্লস তার রিভার প্রজেক্ট লঞ্চ করবে, আর তার আগেই তার খেলা শেষ করতে হবে। অ্যালেক্স সাধারণত তাড়াহুড়োয় কাজ করে না, কিন্তু প্রায় 800 কোটি টাকার অফার এতই বড় ছিল যে সে না করতে পারে না। ডিল ফাইনাল হয় 20 মিলিয়ন অ্যাডভান্স আর 80 মিলিয়ন কাজ শেষের পর। এই মিশনের জন্য টার্গেটের কোড নেম রাখা হয় রেন, আর অ্যালেক্সের নাম হয় জ্যাকেল। জ্যাকেল নিজের রক্তমাখা টাকাগুলোকে বৈধভাবে সাদা করতেও ওস্তাদ ছিল, তাই তার টাকার কোনো চিন্তা ছিল না। অন্যদিকে বিয়াঙ্কা তার টিম নিয়ে বেলারুস পৌঁছে যায়, কারণ নরমানের লোকেশন ওখানকার জঙ্গলেই দেখাচ্ছিল। বিয়াঙ্কা আর তার 3 জন অফিসার হেডকোয়ার্টারের সিগন্যাল ধরে একটা পুরনো বাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু তারা জানতো না যে এটা একটা ফাঁদ। তারা বাড়িতে পা রাখতেই একটা বিকট বিস্ফোরণ হয়, আর তাদের একজন সাথী সেখানেই মারা যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই নরমান আরেকজন অফিসারকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। এখন শুধু বিয়াঙ্কা বেঁচে ছিল। এটা পরিষ্কার যে নরমান এদের আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল। ডিপার্টমেন্টে নিশ্চয়ই কোনো গদ্দার ছিল যে তাকে সব খবর দিচ্ছিল। বিয়াঙ্কা নরমানের পিছু নেয়। দুপক্ষ থেকেই গুলি চলতে থাকে, কিন্তু অন্ধকারে সুযোগ নিয়ে নরমান পালিয়ে যায়। তাড়াহুড়োয় তার একটা সুটকেস ওখানে পড়ে থাকে, যা এখন বিয়াঙ্কার হাতে চলে আসে। পরের দিন সকালে অ্যালিসন আর ল্যারির দুনিয়া তছনছ হয়ে যায়। তারা খবর পায় তাদের মেয়ে এমা আর বেঁচে নেই। তারা পাগলের মতো লন্ডনের দিকে ছুটে যায়।
যে মেয়েকে বাঁচানোর জন্য তারা সব বাজি রেখেছিল সে তাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেছে, এটা তারা বিশ্বাসই করতে পারছিল না। এদিকে লন্ডনে ওই সুটকেস চেক করার পর সবার চোখ কপালে ওঠে। এটা কোনো সাধারণ সুটকেস নয়, বরং একটা জলজান্ত স্নাইপার রাইফেল ছিল। বিয়াঙ্কা এটা নিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে MI6-এর হেডকোয়ার্টার। বাইরে থেকে একটা ভাঙাচোরা পুরনো বিল্ডিং হলেও ভেতরটা ছিল হাইটেক ক্যামেরা আর আধুনিক অস্ত্রে ঠাসা একটা দুর্গ। সেখানে একটা পুরনো স্নাইপার রাইফেল দেখে জ্যাকেলের চোখে একটা অদ্ভুত চমক ফুটে ওঠে, যা থেকে পরিষ্কার হয়ে যায় যে তার অতীত সেনাবাহিনীর সাথে যুক্ত। জ্যাকেল তার মাস্টার প্ল্যান নরম্যানের সামনে তুলে ধরে। তার আইডিয়া ছিল একটা ফ্র্যাকচার বুট যার ভেতরে বন্দুকের সব পার্টস ফিট হতে পারবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এয়ারপোর্টের আলট্রা সেন্সিটিভ স্ক্যানার। জ্যাকেল চাইছিল বন্দুকের বেশিরভাগ অংশ যেন প্লাস্টিকের হয়। নরম্যান নিজের কারিগরি দেখিয়ে একটা হালকা ধাতু দিয়ে এমন ব্যারেল বানানোর উপায় বাতলে দেয় যা দিয়ে অনায়াসে 7-8 রাউন্ড গুলি চালানো যাবে। জ্যাকেলের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। দুজনে কাজে লেগে যায়। নরম্যান কোড বলে যায় আর জ্যাকেল সেটা টাইপ করতে থাকে। 5 ঘন্টার কড়া ফাটুনির পর প্রিন্টিং কোড তৈরি হয় আর মেশিনগুলোকে পরের 10 ঘন্টার জন্য প্রিন্টে বসিয়ে দেওয়া হয়। মাঝরাতে MI6 বুদাপেস্টে সেই আস্তানা খুঁজে বের করে যার কথা ল্যারি বলেছিল। বিয়াঙ্কা আর তার টিম ফরেন মিশনে বেরিয়ে পড়ে। পরের দিন সকালের মধ্যে সেই ফ্র্যাকচার বুট তৈরি হয়ে যায়। নরম্যান জ্যাকেলকে বন্দুক অ্যাসেম্বল করা শেখায় আর জ্যাকেল সেটা টেস্ট করার জন্য কাছের জঙ্গলের দিকে বেরিয়ে যায়। সারা রাতের ক্লান্তির পর নরম্যান গভীর ঘুমে তলিয়ে যায়। জ্যাকেল একটা তরমুজের দিকে নিশানা তাক করে বন্দুকের টেস্টিং শুরু করে। প্রথম দুটো গুলি নিশানা থেকে একটু দূরে লাগে, কিন্তু তৃতীয় চেষ্টায় সে স্কোপটাকে একদম নিখুঁতভাবে সেট করে নেয়। কাজ শেষ করে সে যখন ফিরছিল তখন বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসা সন্দেহজনক গাড়িগুলোর দিকে তার নজর পড়ে। জ্যাকেল গেটের কাছে একটা চায়ের দোকানে বসে তামাশা দেখতে শুরু করে। গাড়িগুলো থামতেই তারা পুরো এলাকার বিদ্যুৎ লাইন কেটে দেয় যাতে CCTV ক্যামেরা বন্ধ হয়ে যায়। বিপদ বুঝতে পেরে জ্যাকেল নরম্যানকে ফোন করে। অনেক চেষ্টার পর নরম্যানের ঘুম ভাঙে। জ্যাকেল তাকে সাবধান করে দেয় যে মেহমানরা আবার চলে এসেছে, সব প্রমাণ মিটিয়ে ওখান থেকে পালাও। নরম্যান দ্রুত বন্দুকের প্রিন্টিং কোড ডিলিট করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। MI6-এর এজেন্টরা ভেতরে ঢুকে পড়েছিল। নরম্যান তাদের ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু পাল্টা হামলায় সে 4 দিক থেকে ঘেরাও হয়ে ধরা পড়ে। বিয়াঙ্কা যখন তাকে নেতা ম্যানফ্রেম ফেস্টের খুন আর ওই বন্দুকটার ব্যাপারে জিজ্ঞেস করে, নরম্যান একদম চুপ থাকে। তল্লাশির সময় বিয়াঙ্কা সেখানে অন্য আরেকজনের জিনিসপত্র পায়। বিয়াঙ্কা বুঝে যায় যে ওই শুটার জ্যাকেলও এখানেই ছিল আর এটা তারই জিনিস। তারা সেখানেই ফাঁদ পেতে জ্যাকেলের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। বিয়াঙ্কা নরম্যানকে খোঁটা দিয়ে এটাও জানিয়ে দেয় যে তাকে ধরিয়ে দিয়েছে অন্য কেউ নয়, বরং তারই নিজের ভাই ল্যারি। নরম্যান রাগে উঠে দাঁড়াতেই একটা সাই করে আসা গুলি তার ভবলীলা সাঙ্গ করে দেয়। বিয়াঙ্কা আর তার টিমের তো আত্মারাম খাঁচা ছাড়া। তারা বুঝে যায় জ্যাকেল আশেপাশেই আছে। সে নরম্যানকে এই জন্যই চিরতরে চুপ করিয়ে দিল যাতে সে কোনো গোপন কথা ফাঁস করতে না পারে। তখনই এক অফিসারের নজর জ্যাকেলের উপর পড়ে। জ্যাকেল এক মুহূর্ত দেরি না করে আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে হাওয়ার বেগে পালিয়ে যায়। MI6-এর গাড়িগুলো তার পিছু নিচ্ছিল আর সমানে বৃষ্টির মতো গুলি ছুটছিল। কপাল খারাপ তো একেই বলে। পালানোর সময় জ্যাকেল একটা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে ঘোড়া থেকে নিচে পড়ে যায়। এবার লড়াই ঘন জঙ্গলের অন্ধকারে। জ্যাকেল সেখান থেকেই পজিশন নেয় আর তার একটা গুলি সোজা এক এজেন্টের বুলেট প্রুফ জ্যাকেটে গিয়ে লাগে। বিয়াঙ্কা পাগলের মতো তাকে খুঁজছিল, কিন্তু জ্যাকেল অন্ধকারে সুযোগ নিয়ে একটা পুকুরে লাফ দেয়। বিয়াঙ্কার রাগে পুকুরের পানিতে পুরো ম্যাগাজিন খালি করে দেয়, কিন্তু জ্যাকেল যেন পানিতেই মিলিয়ে যায়। ক্লান্ত পরিশ্রান্ত জ্যাকেল সেখান থেকে কিছুটা দূরে একটা পুরনো ওয়্যার হাউসে পৌঁছায়, যেখানে পশুদের খাবার রাখা ছিল। শরীর আর পারছিল না, তাই সে সেখানেই গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু তখনই ওই সম্পত্তির মালিক মর্গানের নজর তার উপর পড়ে। মর্গান জ্যাকেলকে চোর ভেবে ওই ওয়্যার হাউসেই বন্দি করে ফেলে। দুনিয়ার সবচেয়ে বড় স্নাইপার এখন একটা সাধারণ গোডাউনে কয়েদির মতো বন্দি। সকাল হতেই মর্গান সেখানে পৌঁছায় আর জ্যাকেলকে ধমকাতে থাকে যে পরের বার যেন আর এখানে দেখা না যায়। সে তাকে তাড়িয়েই দিত, কিন্তু তখনই তার নজর জ্যাকেলের ওই মূল্যবান রাইফেলের উপর পড়ে। মর্গানের মন বদলে যায়। জ্যাকেল তাকে মন মতো টাকা দেওয়ার অফার করে, কিন্তু মর্গান বুঝে গিয়েছিল যে তার হাতে বড় কোনো শিকার ধরা পড়েছে। সে সাথে সাথে তার ভাইদের ফোন করে ডেকে নেয়। তার ভাইরা পুলিশের ব্যারিকেড ভেঙে তার দিকে বেরিয়ে পড়ে। এদিকে মর্গান তখন মাংস খাচ্ছিল আর জ্যাকেলের সাথে বাজে ব্যবহার করছিল, কিন্তু সুযোগ পেতেই জ্যাকেল মর্গানকে খতম করে দেয়। সে নিজের জিনিসপত্র আর মর্গানের গাড়ি নিয়ে পালাতেই যাচ্ছিল। ঠিক তখনই তার ভাইরা সেখানে হাজির। মর্গানের ভাইরা তার লাশ দেখেই জ্যাকেলের উপর বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে, কিন্তু একজন প্রফেশনাল স্নাইপারের সামনে ওই আনাড়িরা টিকবে কিভাবে? জ্যাকেল একজনকে ওখানেই শেষ করে দেয় আর অন্য ছেলেটাকে বন্দি বানায়, যাতে সে তাকে শহরের বাইরে যাওয়ার নিরাপদ রাস্তা দেখাতে পারে। শহরের কাছাকাছি পৌঁছে জ্যাকেল তাকেও মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সে ছেলেটার মোবাইলটা কেড়ে নেয়। মোবাইলের স্ক্রিনে তার ফ্যামিলি ফটো দেখেই জ্যাকেলের পাথরের মতো মনটা গলে যায়। সে ওই ফোন দিয়েই তার স্ত্রী নুরিকে কল করে। জ্যাকেল নুরির কাছে নিজের সব মিথ্যের জন্য ক্ষমা চায়। সে জানায় যে সে এখন বুদাপেস্টে আছে আর তার ওই বেডরুমের সিক্রেট রুম থেকে ছদ্মবেশ ধারণ করার জিনিসপত্র দরকার।
নুরি একদম চুপ ছিল, কারণ সে এর মধ্যেই স্বামীর সব কালো ইতিহাস দেখে ফেলেছিল। ফোন কাটার পর জ্যাকেল ওই ছেলেটাকে জ্যান্ত ছেড়ে দেয়। কয়েক ঘন্টা পর বুদাপেস্টের একটা হোটেলে নুরি জিনিসপত্র নিয়ে জ্যাকেলের কাছে পৌঁছে যায়। জ্যাকেল তাকে আর বেশি বিপদের মুখে ফেলতে চায়নি, তাই সে নুরিকে সাথে সাথে ফিরে যেতে বলে। জ্যাকেল পরিষ্কার জানিয়ে দেয় যে কিছু ক্ষমতাবান লোক তার পেছনে পড়েছে, আর তাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। সে নিজের ছদ্মবেশ বদলায় আর এমন এক রূপে সেজে ওঠে যাকে চেনা একদম অসম্ভব ছিল। বুদাপেস্ট এয়ারপোর্ট থেকে নুরি বাড়ির জন্য ফ্লাইটে ওঠে, আর জ্যাকেল তার মিশন পূরণ করার জন্য ট্যালিনের উদ্দেশ্যে রওনা হয়। কাকতালীয় ব্যাপার দেখো, ওই একই ফ্লাইটে বিয়াঙ্কাও ছিল। জ্যাকেল তাকে সাথে সাথেই চিনে ফেলে। বিয়াঙ্কা সিআইএ থেকে খবর পেয়েছিল যে জ্যাকেল এবার উলেদাগ চার্লসকে নিশানা বানাতে চলেছে। সিআইএ জ্যাকেল আর সোফিয়ার কথাবার্তা রেকর্ড করেছিল, কিন্তু তাদের পরিচয় তখনও একটা রহস্য ছিল। ট্যালিন পৌঁছাতেই সবাই নিজেদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়ে। জ্যাকেল একটুও সময় নষ্ট না করে সোজা ওই সিকিউরিটি গার্ড রাজমাসকে কল করে, যার সাথে তার বন্ধুত্ব হয়েছিল। সে রাজমাসকে একটা দামি লাক্সারি বারে ড্রিঙ্ক করার জন্য ডাকে। রাজমাস সেখানকার খাবারের দাম দেখে অবাক হয়ে যায়, কিন্তু টাকা তো পিটার খরচ করবে, তাই তার চিন্তা কি। কথার ছলে ধুরন্ধর জ্যাকেল রাজমাসকে এতটাই পটিয়ে ফেলে যে সে তাকে রাতে নিজের বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে জ্যাকেলের সাথে সোফিয়ার শেষ দেখা হয়। জ্যাকেল একদম স্পষ্ট ভাষায় তার পারিশ্রমিকের কথা মনে করিয়ে দেয়। কাজ শেষ হবার পর আমার টাকা যেন একদম টাইমে পেয়ে যায়। একদিকে জ্যাকেল কোটি কোটি টাকার ডিল করছিল, আর অন্যদিকে স্পেনে তার শ্যালক নুরির বাড়ি থেকে প্রচুর টাকা চুরি করে পালিয়ে যায়। নুরির কোনো ধারণাই ছিল না যে তার নিজের ভাই তাকে লুট করছে। অন্যদিকে ট্যালিনে জ্যাকেল রাজমাসকে পটাতে শুরু করে। সে নিজেকে একজন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয় এবং বলে যে সে থিয়েটারের নকশা নিয়ে পড়াশোনা করতে চায়। রাজমাস রাজি হয়ে যায়, কিন্তু সে সাবধান করে দেয় যে যা করার আজকেই করতে হবে, কারণ পরের দিন থেকে থিয়েটারে লকডাউন শুরু হয়ে যাবে। উলেদাগ চার্লসের আসার কারণে নিরাপত্তা এতটাই করা হবে যে একটা মাছি গলারও জায়গা থাকবে না। জ্যাকেল দিনের বেলাতেই পুরো থিয়েটার ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। ওদিকে MI6 জ্যাকেলের একটা কাল্পনিক স্কেচ তৈরি করে উলেদাগের কোম্পানি UDCর কাছে পাঠায়, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসে না। সন্ধ্যায় জ্যাকেল রাজমাসকে মিথ্যে বলে যে তার ফ্লাইট আছে এবং সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু আসলে জ্যাকেল তার পুরো কিট নিয়ে থিয়েটারে পৌঁছে যায়। এন্ট্রি গেটে স্ক্যানার বিপ করে ওঠে, কিন্তু জ্যাকেল খুব চালাকি করে তার মেডিকেল বুটের বাহানা দেয় আর ভেতরে ঢুকে পড়ে। কনসার্ট শুরু হয়ে যায়, আর ওই শোরগোলের মধ্যেই জ্যাকেল চুপিসারে ছাদের ওপরে থাকা একটা খুব সরু জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এখন তাকে আগামী 48 ঘন্টা পর্যন্ত না নড়ে চড়ে ওই সরু জায়গাতেই ক্ষুধা, তৃষ্ণা এবং প্রকৃতির ডাক সামলাতে হবে। জ্যাকেলের ঘুম পাচ্ছিল, আর সে নুরির ভাবনায় হারিয়ে যায়। তার মনে পড়ে যে নুরির সাথে তার প্রথম দেখা একটা বারে হয়েছিল, যেখানে নুরি ওয়েট্রেস ছিল। পরের দিন সকালে থিয়েটারে লকডাউন লেগে যায়। নিরাপত্তা এতটাই করা ছিল যে বিয়াঙ্কা নিজে জ্যাকেলের উপর দিয়ে হেঁটে যায়, কিন্তু সে তাকে দেখতে পায়নি। মঞ্চে বুলেট প্রুফ কাঁচ লাগানো হয়েছিল। উলেদাগ চার্লস মঞ্চে আসতেই জ্যাকেল একটা ATM কার্ডকে ঘষে বানানো ছুরি দিয়ে দুজন গার্ডকে শেষ করে দেয়, কিন্তু ঠিক তখনই আরেকজন শুটার UDCর ওপর গুলি চালিয়ে দেয়, যার ফলে জ্যাকেলের নিশানা ফসকে যায়। মানুষের মধ্যে হুড়োহুড়ি আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ভিড়ের মাঝখান দিয়ে জ্যাকেল পালিয়ে যায়। নিজের পরিচয় লুকানোর জন্য সে তার বন্ধু রাজমাসকেও খুন করে ফেলে। এখান থেকে গল্প 10 বছর পিছিয়ে আফগানিস্তানে পৌঁছায়, যেখানে আমরা জানতে পারি যে জ্যাকেল আসলে ব্রিটিশ আর্মির টপ স্নাইপার আলেকজান্ডার ড্র্যাগন ছিল। ড্র্যাগন আর তার পার্টনার গ্যারি মিলে একটা দারুণ টিম ছিল। বর্তমানে MI6-এর হাতে ড্র্যাগনের ইউরিন স্যাম্পল আর DNA লেগে যায়। ওদিকে জ্যাকেল ব্যর্থ হওয়ায় তার বস উইনথ্রপ খুব রেগে আছে। MI6 ড্র্যাগনের ওই ফাইলটাও পেয়ে যায়, যা আর্মির টপ সিক্রেট হিসেবে লুকিয়ে রেখেছিল। অতীতে ড্র্যাগন আর গ্যারি কাকার লোভে আর্মির বাইরে একটা খুনের কন্ট্রাক্ট নিয়েছিল। এরপর একটা মিশনে, যেখানে তাদের নাজিব খান নামের এক সন্ত্রাসীকে জ্যান্ত ধরতে হতো, সেখানে প্রচুর রক্তপাত হয় এবং অনেক নিরীহ মানুষ মারা যায়। এই ঘটনা ড্র্যাগনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, আর সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে শুরু করে। ফাইল অনুযায়ী 2013 সালের 23শে এপ্রিল আফগানিস্তানে ড্র্যাগনের পুরো ইউনিট একটা বোমা হামলায় মারা গিয়েছিল, কিন্তু আসল সত্যিটা অন্যরকম ছিল। ড্র্যাগন নিজেই তার পুরো ইউনিটকে বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল, যাতে দুনিয়ার চোখে সে মারা যায় এবং গ্যারির সাথে পালাতে পারে। এখন জ্যাকেল হয়ে সে দুনিয়ার সবচেয়ে বড় শিকারী হয়ে উঠেছিল। বর্তমানে UDCকে মারার জন্য জ্যাকেলের কাছে মাত্র 48 ঘন্টা সময় ছিল। UDCর আস্তানা ভেলমারিন আইল্যান্ড কোনো দুর্ভেদ্য দুর্গের মতো ছিল, যেখানে ড্রোন আর হাইটেক সেন্সারের কড়া পাহারা ছিল। অন্যদিকে বিয়াঙ্কা হার মানতে রাজি ছিল না, কিন্তু তার বস ইসাবেল কেসটা বন্ধ করে দেয়। বিয়াঙ্কা চাকরি ছেড়ে দেয় আর নিজের জেদে জ্যাকেলকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জ্যাকেল স্পেনে পৌঁছায় আর স্ত্রী নুরিকে নিজের আসল পরিচয় জানিয়ে দেয়, যে তার নাম আলেকজান্ডার ড্র্যাগন।
সে কথা দেয় যে এটাই তার শেষ কাজ, এরপর তারা নতুন করে সব শুরু করবে। নুরির ভাই স্পেনের একটা পাওয়ারফুল ডন জিমির সাথে বিজনেসের মিটিং রেখেছিল, এই বলে যে তার ভগ্নিপতি খুব বড় লোক। কিন্তু জ্যাকেল অনেক দূর থেকেই ওই ডনকে শুট করে দেয় আর তারপর নিজের আসল মিশনের জন্য ক্রোয়েশিয়ায় পৌঁছায়। নরম্যানের বানানো গিম্বেল স্নাইপার গানটা ছিল জাদুকরি, ঢেউয়ের মাঝেও এর নিশানা ছিল একদম নিখুঁত। জ্যাকেল 2 মাইল দূর থেকে পানির নিচে সাঁতার কাটতে থাকা ইউডিসিকে ট্র্যাক করে, আর সে শ্বাস নেবার জন্য পানির ওপরে আসতেই জ্যাকেলের গুলি তার মাথার খুলি উড়িয়ে দেয়। পুরো আইল্যান্ডে হাহাকার পড়ে যায়। জ্যাকেল পুলিশের ব্যারিকেড ফাঁকি দিয়ে আবার পালিয়ে যায়। এদিকে বিয়াঙ্কাকে টোপ হিসেবে ব্যবহার করে ইসাবেল তাকে স্পেনে পাঠায়। বিয়াঙ্কা ভেবেছিল সে জ্যাকেলকে ধরে ফেলবে,